ঠিক আছে, তাহলে আমাদের 3টা হয়ে গেল। তাই 3টার সম্বন্ধে যদি কিছু একটু জানতে চাওয়া হয় সহজে, যেমন নাদুস নুদুস তো এখন আমাদের এখানে তুমি উপস্থিত, আর আগের 2টার মধ্যে আমি আছি, ও আছে একটা, এরকম। ঠিক আছে। আচ্ছা, তারপরের প্রশ্নটা হলো, স্যারের এখানে লেখা আছে বৃদ্ধি বলতে কি বোঝায়? আসসালামু আলাইকুম স্যার, আমি তো আইসা পড়ছি, একটা ক্লাসে আসছি, ক্লাসে। আপনি বললাম সকালে আসলে পাইতেন আমার। ও আচ্ছা আচ্ছা। ওহো, ভাবি তো, হ্যাঁ হ্যাঁ। তাহলে আজকে আসতে হবে এমন কথা হইলো? আপনি যে কোনো সময় এক সময় আসেন। এখন কি এলাকায় আসছেন? এদিকে আসছিলেন, আপনার জায়গার এখানে আসছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে ভাই, অবশ্যই, ঠিক আছে ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। বৃদ্ধি না, সাধারণত বৃদ্ধি অর্থ কোনো কিছুর পরিমাপ, আকার, হ্যাঁ, আকার, সংখ্যা, মূল্য, গুণগত মান ইত্যাদি ক্রমশ বৃদ্ধি। আসলে এইটার ক্ষেত্রে এটা আসবে না বৃদ্ধি। আমি এমনি একটু বলতেছি আর কি, যে বৃদ্ধি মানে কি, ভাড়া, বৃদ্ধি মানে ভাড়া। তো সাধারণত মানে বৃদ্ধি অর্থ কোনো কিছুর পরিমাপ, আকার, সংখ্যা, মূল্য, গুণগত মান ও আকার আকার ক্রমশ বৃদ্ধি পাওয়ার বিস্তার বা প্রসারকেই বৃদ্ধি বলে, কিন্তু আসলে তা না। এটা এমনি একটা ধারণা। বৃদ্ধি এখানে শারীরিক শিক্ষার ক্ষেত্রে বৃদ্ধিটা হলো শিশুর, মানে যারা এই 6 থেকে 10 পর্যন্ত ওদেরকে শিশুই বলা হয় আর কি, শারীরিক এই ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে হলো যে শারীরিক শিক্ষার শিশুদের শারীরিক বৃদ্ধি বোঝায়। শারীরিক শিক্ষায় শিশুদের শারীরিক বৃদ্ধি ও বিকাশের উপর গুরুত্বপূর্ণ আলোচনাটাকেই বৃদ্ধি বলা হয়। শারীরিক শিক্ষা শিশুদের শারীরিক বৃদ্ধি ও বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, না এটা লেখার দরকার নাই, এটা এমনি করতে পারবা, যে এই বৃদ্ধি এমনি লেখবা আর কি। যদি বৃদ্ধি বলতে কি বোঝায়, তাহলে আসে যে সাধারণত আমরা জানি কোনো কিছুর আকার, পরিমাপ, সংখ্যা, মূল্য, এগুলা বৃদ্ধিটাকেই বৃদ্ধি বলা হয়। কিন্তু শারীরিক শিক্ষার বৃদ্ধি হলো শিশুর শিক্ষার শারীরিক বৃদ্ধি ও বিকাশ, এটাকেই বৃদ্ধি বলা হয়। ঠিক আছে, এর মধ্যে একটা জিনিস আসতে পারে, তাহলে বৃদ্ধি পেলাম, এখন বিকাশ, বিকাশ নাকি? তা বিকাশটা দেখো, বিকাশটা লেখো, কারণ বিকাশটা একটু আবার সংজ্ঞা আছে একটা, এ কারণে। বিকাশ এর সংজ্ঞা, বিকাশ এর সংজ্ঞা দাও। বিকাশের সংজ্ঞা, হ্যাঁ। তা বিকাশের সংজ্ঞা আর বৃদ্ধি যদি আসে, পারবা না? লেখাইলাম না, পারবা তো? সাধারণত আমরা জানি কোনো কিছুর মূল্য, আকার, সংখ্যা, মূল্য, আকার, সংখ্যা, মানে সংখ্যা বাড়াইলে তো বৃদ্ধি হইল, এটাকেই গুণগত মান করাকেই বৃদ্ধি বলা হয়। হ্যাঁ, সাধারণত কোনো কিছুর পরিমাপ, আকার, সংখ্যা, মূল্য ক্রমশ বৃদ্ধি পায়, এটাকেই বৃদ্ধি বলা হয়। আর শারীরিক শিক্ষার ক্ষেত্রে হলো শিশুদের শারীরিক বৃদ্ধি ও বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করাকেই বৃদ্ধি বলা হয়। পারবা তো? একটু ধারণা থাকলেই পারবা। হ্যাঁ, একবার একটু করলে দেখবা কি নিজেরা লিখতে পারবা। হ্যাঁ হ্যাঁ, একটু ধারণা থাকতে হবে আগে আর কি। এই ধারণাটাই মূল বিষয়। যে কোনো বিষয়ে একটু ধারণা থাকলে দেখা যায় যে আমরা সহজে লিখতে পারি। হ্যাঁ, সম্ভব না, না কখনোই না। এখন মুখস্থ করার হবে না কখন। হ্যাঁ, শিশুর হলো গিয়া বৃদ্ধি ও বিকাশের, শিশুদের শারীরিক বৃদ্ধি, শারীরিক বৃদ্ধি,
হ্যাঁ, শারীরিক বৃদ্ধি ও বিকাশকেই বৃদ্ধি বলা হয়। শারীরিক বিকাশ বৃদ্ধি, শারীরিক বৃদ্ধি ও বিকাশ। আচ্ছা, এখন বিকাশের সংজ্ঞা যেটা, যে বিকাশের সংজ্ঞাটা কি? হ্যাঁ, বিকাশের সংজ্ঞাটা কি নাকি? বিকাশের সংজ্ঞাটা লিখতে গেলে আমরা একটা বড় লেখকের উদ্ধৃতি পাই, যে হার্লক বলেছেন, হার্লক বলেছেন, বিকাশ কেবলমাত্র কোনো ব্যক্তির দৈহিক পরিমাপের মধ্যে সীমিত থাকে না। বিকাশ কেবলমাত্র কোনো ব্যক্তির দৈহিক পরিণামের একটা প্রশ্ন আছে স্যারের এখানে, পরিণাম কি? আচ্ছা, দৈহিক পরিণামের মধ্যে সীমিত থাকে না, পরিণামের। হ্যাঁ, হার্লক বলেছেন বিকাশ কেবলমাত্র কোনো ব্যক্তির দৈহিক পরিণামের মধ্যে সীমিত থাকে না, পরিণামের মধ্যে সীমিত থাকে না। দেখছো, পরিণামের মধ্যে সীমিত থাকে না। বিকাশ মূলত পরিণামের দিকে এগিয়ে যাওয়ার পথ। বিকাশ মূলত পরিণামের দিকে এগিয়ে যাওয়ার পথ। আর শারীরিক বিকাশ বলতে দেহের আকার, শারীরিক বিকাশ বলতে দেহের আকার, ওজন এবং পেশির শক্তির বৃদ্ধিকে বোঝায়। পেশি শক্তির বৃদ্ধিকে বোঝায়। একবার একটু বিকাশটা একটু পড়ো তো দেখি, শুনি আসলে। বিকাশের সংজ্ঞা হার্লক বলেছেন বিকাশ কেবল মাত্র কোনো ব্যক্তির দৈহিক পরিণামের সীমিত থাকে না। বিকাশ মূলত পরিণামের দিকে এগিয়ে যাওয়ার পথ। শারীরিক শিক্ষায় বিকাশ বলতে দেহের আকার, ওজন এবং পেশি শক্তির বৃদ্ধিকে বোঝায়। শেষ, এতটুক লেখলেই এনাফ। এটাগুলো আমার আরও বড় আছে, কিন্তু আমার দরকার নাই। যদি তুমি এতটুক লিখতে পারো হয়ে যাবো, ঠিক আছে? তাহলে এইটা একটা ধারণা পাই পড়লাম আমরা। তাহলে হার্লক বলছেন যে বিকাশ কেবলমাত্র কোনো ব্যক্তির দৈহিক পরিণামের মধ্যে সীমাবদ্ধ নয়। দৈহিক পরিণাম মানে এই যে অনেক সময় বলো না, অনেকে গ্রোথ খুব দ্রুত বেড়ে যায়, হ্যাঁ, এটাকে করে না। শারীরিক শিক্ষাটায় বুঝাচ্ছে শারীরিক বৃদ্ধি ও বিকাশের গুরুত্বপূর্ণ করে আর কি। দেহের আকার, ওজন ও পেশি শক্তি বৃদ্ধিকে বোঝায়। দেহের আকারও, ওজন এবং পেশি শক্তি, যেটা মাংসের পেশি শক্তিকে বৃদ্ধিকে বোঝায়, ঠিক আছে? আচ্ছা, তারপরে আরেকটা প্রশ্ন আছে স্যারের এখানে দিছে, পরিণমন কি? হ্যাঁ, ওই যে একটু আগে আমরা পাইছি দৈহিক, এই যে পরিণমন, একটু আগে এই যে শারীরিক বিকাশে পাইছি আর কি। শারীরিক বিকাশের যে বিকাশের সংজ্ঞাটা, পরিণমন। এই যে পরিণমন কি, এইটা সম্বন্ধে একটু আমাদের ধারণা থাকতে হবে। হ্যাঁ, পরিণমন হলো একটি স্বাভাবিক ও জৈবিক প্রক্রিয়া। একটি স্বাভাবিক
ও জৈবিক প্রক্রিয়া। পরিণমন হলো একটি স্বাভাবিক ও জৈবিক প্রক্রিয়া যার মাধ্যমে কোনো পূর্ব প্রশিক্ষণ স্বাভাবিক ও জৈবিক প্রক্রিয়া। এই কথাটা খুললাম, খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এগুলা অনেক প্রক্রিয়া যার মাধ্যমে কোনো পূর্ব প্রশিক্ষণ বা অনুশীলন ছাড়াই বয়সের সাথে সাথে মানুষের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। দেখো, এই কথাটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এই প্রশ্নটা পেলাম বেশিরভাগ সময় আসে এবং শিক্ষার্থীদেরকেও আমাদের বুঝাইতে হয়। যখন স্কুলে এই নবম দশম শ্রেণীর ছাত্রদেরকে ওইভাবে বুঝাইতে হয়। দেখো এখানে কি বলছে যে পরিণাম হলো একটি স্বাভাবিক ও জৈবিক প্রক্রিয়া। দেখো এখানে স্বাভাবিক মানে কি, সাধারণভাবে যেটা হয়, আর জৈবিক প্রক্রিয়া যেটা আমাদের জীবনের সাথে থাকে, জীবনের চাহিদা, যার মাধ্যমে কোনো পূর্ব প্রশিক্ষণ, আমাদের কোনো আগে থাকতে কোনো প্রশিক্ষণ ছাড়াই পূর্ব প্রশিক্ষণ এবং পূর্ব প্রশিক্ষণ ও অনুশীলন ছাড়াই বয়সের সাথে সাথে মানুষের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। দেখো আমরা যখন সাঁতার যাই না, ছোট থাকি, তখন কি করা হয়, আমাদেরকে সাঁতার শিখায়, আরেকজনের শিখায়। কিন্তু আমরা যখন বয়স বাড়ে, আমাদের প্যান্ট জামা ছোট থাকতে পরায় দেয়। কিন্তু দেখুন বয়স যখন বাড়বে, ধীরে ধীরে জামা প্যান্ট এগুলা আমাদেরকে শিখান লাগে না, নিজেরাই পারি। এইভাবে মানুষের জীবনে দেহে মানে অসংখ্য জিনিস আছে। আমি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করলাম, ঠিক আছে। আরও অনেক বিষয় আছে যে পূর্ব প্রশিক্ষণ ও অনুশীলন ছাড়াই আমাদের এগুলা নিজেরতেই বয়স বাড়ার সাথে সাথে এগুলা আমরা করি। বুঝতে পারছো? এগুলো কোনো পূর্ব প্রশিক্ষণ লাগে না, কোনো অনুশীলনও লাগে না। ক্লিয়ার? হ্যাঁ, বিষয়টা ক্লিয়ার হইলে বললো, তাহলে না হলেও আরও কয়েকটা জিনিস দিয়ে বুঝাইতে পারবো আমি। যে বয়সের সাথে সাথে মানুষের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে, যেটা পূর্ব প্রশিক্ষণ মানে আমাদের প্রশিক্ষণ লাগে না, আমাদের অনুশীলন করা লাগে না, ঠিক আছে। তাই এটার নাম হইল, তা দেখা গেল এটি একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। হ্যাঁ, এটার সাথেই ধরো যদি এটার মার্ক থাকে 5, এতটুকু লেখলে তো দিব না। স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এটি একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া যা বংশগতির দ্বারা নিয়ন্ত্রিত। হয় এবং এর ফলে ব্যক্তি নতুন কর্মদক্ষতা অর্জন করে। এবং এর ফলে বংশগতির দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং এর ফলে ব্যক্তি নতুন কর্মদক্ষতা অর্জন করে। যাই হোক, আমাদের এই পরিণমন সম্বন্ধে মোটামুটি একটা ধারণা দেখো, একবার একটু পড়লেই হয়ে যাবে। একবার পড়লে পরিণমন সম্পর্কে আমাদের একটু নতুন কর্মদক্ষতা অর্জন করে।
ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকবার একটু আলোচনা করি এটা, যে পরিণমন হলো একটি স্বাভাবিক ও জৈবিক প্রক্রিয়া। ভালো করে দেখো, স্বাভাবিক এবং জৈবিক প্রক্রিয়া। স্বাভাবিকভাবে হয়ে যায় যেটা, স্বাভাবিকভাবে যেটা আমাদেরকে পূর্ব প্রশিক্ষণ লাগে না, অনুশীলনকরণ লাগে না, সেটাকে বলা হয় স্বাভাবিক। হ্যাঁ, স্বাভাবিক ও জৈবিক প্রক্রিয়া, যার মাধ্যমে কোনো পূর্ব প্রশিক্ষণ, দেখো পূর্ব প্রশিক্ষণ মানে কোনো আগে থাকতে আমাদের কোনো ব্যবস্থা কিছু শেখানো হয় না, পূর্ব প্রশিক্ষণ এবং অনুশীলন ছাড়াই বয়সের সাথে সাথে মানুষের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। বয়স বাড়ার সাথে সাথে কোনো মানুষের জানো ব্রেন কোনো হয় বেশি। আমি যেমন 6-এ থাকতে যে মেধা ছিল, এখন কি আমাদের ওই মেধা এই বয়স বাড়ার সাথে সাথে বৃদ্ধি পেয়েছে না? সেম এই জিনিসটাই, যে বয়সের সাথে সাথে মানুষের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। এটি একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, মানে এটা এইভাবেই চলে আসবো। আমি যখন এসএসসি পরীক্ষা দিই তখন একরকম চিন্তাধারা, এখন দেখা যায় অন্যরকম, তাই বৃদ্ধি পায় আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে। স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া যা বংশগতির দ্বারা নিয়ন্ত্রিত হয়। বংশগতির, দেখছো, বংশের সাথে সম্পৃক্ত থাকে মানুষের এই যে জিন বৈশিষ্ট্যের বংশগতির দ্বারা। হ্যাঁ, এর ফলে ব্যক্তি নতুন কর্মদক্ষতা অর্জন করে। ঠিক আছে। আচ্ছা, তারপরে আরেকটা প্রশ্ন কি আছে, শারীরিক শিক্ষার বৈজ্ঞানিক ভিত্তি। শারীরিক শিক্ষার বৈজ্ঞানিক ভিত্তি, তবে এই পরিণমনটা বেশ ইম্পর্ট্যান্ট। এটার উপর একটু বাসায় করলাম, তোমরা এটা দেখবা। এটা যদি না দেখো, শুধু আমার এখানে লেখা যাও, তাহলে গেলাম হবে না, একটু বাসায় দেখবা। এই 2-4 একটা প্রশ্ন 5 মিনিট দেখলেই দেখবা বলে অনেক হয়ে গেছে, সহজ হয়ে গেছে। ধারণা নিলেই অনেক সময় লিখতে পারে। যে শারীরিক শিক্ষার বৈজ্ঞানিক ভিত্তি লেখছ, শারীরিক শিক্ষার বৈজ্ঞানিক ভিত্তি। তাহলে শারীরিক শিক্ষার বৈজ্ঞানিক ভিত্তি মূলত জীববিজ্ঞান, হ্যাঁ, শরীরবিদ্যা, মনোবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের সমন্বয়ে গঠিত। হ্যাঁ, শারীরিক শিক্ষার বৈজ্ঞানিক ভিত্তি মূলত জীববিজ্ঞান, শরীরবিদ্যা, মনোবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের সমন্বয়ে গঠিত। তার মানে দেখছো, শারীরিক শিক্ষার বৈজ্ঞানিকটা এখানে জীববিজ্ঞান কি সায়েন্সের বিষয়, শরীরবিদ্যা, মনোবিজ্ঞান ও সায়েন্সের বিষয়। মনোবিজ্ঞানের উপরে মানুষ এখন অনার্স করে, এবং এই তোমার পপুলারে যে মনোবিজ্ঞানের ডাক্তার, তার 1200 টাকা ফি দিয়ে তাকে দেখাইতে হয়, মনোবিজ্ঞানের ডাক্তার। আমি হতবাক হয়ে যাই, আমি বলি যে চার দেখা হয়ে গেছি, মনোবিজ্ঞানের ডাক্তার, তার ফি হলো 1200 টাকা। শারীরিক শিক্ষার বৈজ্ঞানিক ভিত্তি মূলত জীববিজ্ঞান, শরীরবিদ্যা, মনোবিজ্ঞান। হ্যাঁ, জীববিজ্ঞান, শরীরবিদ্যা, মনোবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের সমন্বয়ে গঠিত। হ্যাঁ, ও সমাজবিজ্ঞানের সমন্বয়ে গঠিত। আচ্ছা, এটি কেবল খেলাধুলা বা অঙ্গ সঞ্চালন নয়, এটি কেবল খেলাধুলা বা অঙ্গ সঞ্চালন নয়, এটি কেবল খেলাধুলা অঙ্গ সঞ্চালন নয়, বরং মানুষের সুষম বিকাশ, পেশি ও স্নায়ুতন্ত্রের সমন্বয়। সুষম বিকাশ লাগছে না, পেশি ও স্নায়ুতন্ত্রের সমন্বয়। এই যে স্নায়ুতন্ত্রের, পেশি ও স্নায়ুতন্ত্রের সমন্বয়।
এবং বৈজ্ঞানিক নিয়মে শারীরিক সক্ষমতা বৃদ্ধির একটি সুগঠিত প্রক্রিয়া। সমন্বয় এবং বৈজ্ঞানিক নিয়মে শারীরিক সক্ষমতা বৃদ্ধির একটি সুগঠিত প্রক্রিয়া। শারীরিক সক্ষমতা বৃদ্ধির একটি সুগঠিত প্রক্রিয়া। ঠিক আছে, আজকে না হয় এ পর্যন্তই আলোচনা, নাহলে আরও করতাম কিছু। তারপরে আমার মন্তব্য হলো এগুলা একটু বাসায় দেখবা, ঠিক আছে? এগুলা বাসায় দেখলে দেখা যায় যে একটুনি ধারণা আইসা পড়লে যে কোনো সময় যে এই যে হ্যাঁ দেখা যায়, এরকম